ঘড়িতে বাজে সকাল ৬টা আর আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড। নিশ্চয়ই তোমরা আগের এপিসোড দেখে জানতে পেরে গেছো কি কারণে আমরা এক্সাইটেড। একদম তাই, আজ আমাদের সেই দিনটা উপস্থিত যে জায়গার টানে আমরা নেপালে এসেছি। আজ আমরা রেডি হয়ে গেছি এবং বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? আর একটু চলো এগিয়ে যাই, যেখানে চা খেতে দাঁড়াবো সেইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করব আর বলবো কোথায় যাচ্ছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি মুক্তিনাথের উদ্দেশ্যে। গতকাল রাতে আমরা ছিলাম পোখরাতে, 3 রাত্রি মোট আমরা পোখরাতে ছিলাম। আর আজ সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছি। আর পাশেই আছে কালীগণ্ডকী নদী, বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে আছি আর এক কাপ গরম গরম চা খাবো না তা তো হতে পারে না। তাই আমরা সব সময় ফ্লাস্কে গরম জল, টি ব্যাগ, কফির সরঞ্জাম সমস্ত কিছু রাখি সাথে। তাই এখন একটা ছোট্ট করে টি ব্রেক, আর এই যে সাথে আমাদের টি ব্যাগ। নেপালি বিস্কিট, কোকো ক্রাঞ্চ 50 টাকা, নেপালি মানে ইন্ডিয়ান কত হবে, 30-32 টাকা মতো হবে, একই দাম মোটামুটি। অর্ক বিস্কিট নিয়ে যাও। আমাদের দিকে চায়ের দোকানে যে বেকারি বিস্কুট পাওয়া যায় একদম ওরকম টাইপের। বেকারি বিস্কুটও কিন্তু চায়ের দোকানে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়, কিন্তু এটা একটু কমা কোয়ালিটির বেকারি। এইরকম একটা পরিবেশে এক কাপ হাতে গরম চা, ধোয়া ওঠা, চারিদিকের প্রকৃতি অসাধারণ। এখানে আসার অনেকদিন আগে থেকেই কিন্তু পড়াশোনা শুরু করেছিলাম, রাস্তা কেমন, কিরকম দুর্গম, কতটা কঠিন। কিন্তু এসে দেখছি যা ভেবেছিলাম এবং যা শুনেছিলাম তার চাইতে কিন্তু রাস্তা অনেক বেশি দুর্গম আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক বেশি। আমরা আজকে মুক্তিনাথ যাচ্ছিলাম, এখন জমসম থেকে 50-52 কিলোমিটার মতো দূরে আছি। আর রাস্তায় যেতে যেতে একটা হঠাৎ আওয়াজ পেলাম, প্রচুর জল পড়ার আওয়াজ। আর তাকিয়ে দেখি ডান দিকে একটা সুন্দর একটা ঝর্ণা। গাড়িটা দাঁড় করিয়ে জাস্ট নেমে পড়লাম। আর দেখুন যেখানে জল পড়ছে সেখানে কিন্তু কি সুন্দর একটা পুল তৈরি হয়েছে, খুব ডিপ মনে হচ্ছে না। আর জায়গাটাও ভীষণ সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর স্প্রের মতো জল ছিটে গায়ে আসছে। ভীষণ সুন্দর জায়গাটা। যারা মুক্তিনাথ যাবেন এই জায়গাটায় কিন্তু 10 মিনিট হলেও নামবেন, খুব ভালো লাগবে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম কালীগণ্ডকী নদী একদম রাস্তার পাশে। গাড়িটা রেখে তাই নেমে পড়লাম। চারিদিকে পাথর আর মাঝখান দিয়ে দুরন্ত গতিতে কালীগণ্ডকী নদী বয়ে চলেছে। আর এখানে শুনেছি প্রচুর নাকি শালগ্রাম শিলা পাওয়া যায়। প্রচুর পাথর আমার ছেলেরা কুড়াচ্ছে, আমিও কুড়াচ্ছি, কিন্তু কোনটা যে শালগ্রাম শিলা অ্যাকচুয়ালি চিনি না। সমস্ত কালো পাথরই আমাদের কাছে শালগ্রাম শিলার মতোই। পৌঁছানোর খানিকটা আগে আরও একটা ভীষণ সুন্দর ওয়াটারফলসের দেখা পেয়েছি, অনেক বড়। আগে যে ফলসটা দেখলাম তার চাইতে এটা আরও অনেক বড়। প্রচুর লোকজন এখানে নেমেছেন। আগের ফলসটা তো অনেকে স্কিপ করে এসেছেন, দাঁড়াননি, কিন্তু এটাতে কিন্তু কেউ বাদ নেই। এই রাস্তা দিয়ে যারা যাচ্ছেন প্রত্যেকেই নেমে পড়েছে। আসলে এত সুন্দর একটা ঝর্ণা, যতই সামনে টার্গেট থাক যে জমসম পৌঁছাতে হবে বা মুক্তিনাথ দর্শন করতে হবে, কিন্তু এইরকম একটা দৃশ্য চোখের সামনে দেখলে স্কিপ করা সত্যিই মুশকিল। Vincent
মুক্তিনাথ যাওয়ার জন্য যে পারমিট করিয়েছি সেটা চেকিং হলো। তবে আরেকটা বিষয় যেটা জানতাম না সেটা হচ্ছে গাড়ির জন্য কিন্তু আলাদা পারমিট করাতে হয়, শুধুমাত্র ভানসারের কাজ কিন্তু হয় না, সেটা আমাদের করানো ছিল না। এখানে এসে আমরা গাড়ির জন্য একটা আলাদা পারমিট করালাম, তার জন্য লাগলো নেপালি 1000 টাকা। সত্যি মনে হচ্ছে স্বর্গে এসে গেছি। চারিদিকে পাহাড় ঘেরা একটা ভ্যালি আর পুরো স্নো কেপড পিকগুলো দেখা যাচ্ছে। এই দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে। আর সূর্যের আলো যতই কমছে ততই পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ। আর এই ঠান্ডা থেকে বাঁচতে এখন দরকার একটা গরম গরম চা। মোস্তাং ভ্যালি পেরিয়ে এসেছি, আর 10 কিলোমিটার পরেই জমসাম, ওখানেই আমরা রাতে থাকবো। আর তার আগে ভীষণ টায়ার্ড লাগছে। রাস্তা যে কি, মানে আমরা প্রচুর হিলে ঘুরেছি কিন্তু এত খারাপ রাস্তা আমাদের এই প্রথম এক্সপিরিয়েন্স। এই স্করপিও রীতিমতো উঠতে পারছে না, এমন এমন জায়গা আছে ব্রেক দিয়ে অনেক জায়গায় উঠতে পারছি, চাকা স্কিড করছে, চাকা থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে, আবার ব্যাকে নিয়ে এসে গাড়ি তুলতে হয়েছে। যাই হোক, এখন যে জায়গাটায় আছি এই রাস্তাটা কিন্তু বেটার, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। মিটারটা গাড়িতে আছে, হাতের সামনে নেই, মনে হচ্ছে 6-7 ডিগ্রির মতো টেম্পারেচার হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালীগণ্ডকী নদীর রিভার বেড। কালীগণ্ডকী নদী দেখুন, এই নদীটা রিভার বেড পুরো কালো কালো রঙের, মাঝে যেন কয়লা ছিল, একদম কুচকুচে কালো। পাশেই রাখবো, এখানে কিছু কি আছে নাকি? সামনে বাইক। বিকেল 5টায় আমরা জমসাম পৌঁছেছি। যখন হোটেলে ঢুকলাম তখনই দেখছি 12 ডিগ্রি টেম্পারেচার, যেটা মিটার আছে আমাদের কাছে সেটাই শো করছিল। আর এখন একটু বাইরে এসেছি, বাইরের ওয়েদারটা কেমন এবং রাতের জমসাম কেমন লাগে দেখতে, সেটা দেখার জন্য। মিটারে এখন শো করছে 7 ডিগ্রি, রাতের দিকে হয়তো টেম্পারেচার আরও কমবে। একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কাঠমান্ডু, পোখরা বা এই জমসমে এসেছি সব জায়গাতেই কিন্তু হোটেল ভাড়া মোটামুটি রিজনেবল, হোটেল ভাড়া খুব বেশি না, কিন্তু খাবারের অস্বাভাবিক দাম। হাতগুলো পুরো কনকন করছে ঠান্ডায়। হ্যাঁ, একটা যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমাদের 4 জনের কারোরই কোনো গ্লাভস আনিনি, জ্যাকেট, শাল, টুপি সব এনেছি, কিন্তু এখানে পৌঁছে মনে পড়লো গ্লাভস আনতে ভুলে গেছি। কিছু কিছু বাইকার এখনও আছে, কিছু গাড়ি এখনও ঢুকছে, যারা হয়তো দেরি করে রওনা দিয়েছেন পোখরা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসছেন তারা এখনও এসে ঢুকছেন। তবে আজকে কিন্তু এখানে ভীষণ ক্রাইসিস হোটেল রুমের, অনেকেই দেখছি আসছেন ঘুরে চলে যাচ্ছেন রুম না পেয়ে। পোখরা হোটেল থেকেই আমরা কথা বলে নিয়েছিলাম কোথায় থাকবো। পোখরা হোটেলের যিনি ম্যানেজার উনি আমাদের হেল্প করেছিলেন এই রুমটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, তাই আমরা খুব একটা অসুবিধায় পড়িনি, এখানে এসে হোটেল খোঁজাখুঁজি করতে হয়নি। এটাই একটি লাকি সেদিক থেকে আমরা বলতে হবে, কারণ এই ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে হোটেল খোঁজা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, সেই প্রবলেমে আমাদেরকে পড়তে হয়নি। আরেকটা যেটা ইনফরমেশন আপনাদেরকে দেবো সেটা হচ্ছে পোখরা থেকে যারা মুক্তিনাথ আসতে চান বা আসবেন, এই রাস্তায় কিন্তু পেট্রোল পাম্প প্রচুর আছে। লাদাখ যাওয়ার সময় যেমন আমরা ভাবি যে পেট্রোল বা ডিজেল কি হবে, কিভাবে অ্যারেঞ্জ করব বা এক্সট্রা কোনো ক্যানে করে আমাদের পেট্রোল ডিজেল ক্যারি করতে হয়, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। রাস্তায় কিন্তু অ্যাভেলেবেল পেট্রোল পাম্প, আর প্রচুর কিন্তু রাস্তায় হোটেল, খাওয়ার জায়গা, থাকার জায়গা সমস্ত কিছুই আছে। আপনারা যদি মনে করুন জমসম অবধি এসে পৌঁছাতে পারলেন না, মাঝপথেও কিন্তু অন্য কোথাও থেকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। জমসম থেকে মুক্তিনাথ প্রায় 20-22 কিলোমিটার মতো। হোটেলে কথা বললেন যে 45 মিনিট মতো সময় লাগবে। একটু সকাল সকাল বেরোবো, কারণ এখান থেকে ঘুরে আমরা আবার পোখরা ফিরবো, অনেকটাই সময় লাগবে। আর রাস্তা তো ভীষণই খারাপ, যেহেতু গাড়ি নিয়ে এসেছি, কোথায় আবার কি প্রবলেমে পড়বো সেগুলো তো আগাম কিছু প্রেডিকশন করা যাচ্ছে না। তাই একটু আর্লি বেরোনোর চেষ্টা করব, যাতে এত দূর থেকে এত কষ্ট করে যে কারণে আসা মুক্তিনাথ দর্শনে, সেখানে যাতে কিছুটা সময় থাকতে পারি। সেই জন্য চেষ্টা করছি এখান থেকে ভোরবেলা 6:30-7টার মধ্যে বেরোতে। মর্নিং, রেডি হয়ে গেছি মুক্তিনাথ যাওয়ার জন্য।
কালকে রাতে বলেছিলাম যে সকালবেলা আগামীকাল যখন বেরোবো আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ভোর 5টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, রেডি হতে হতে 6টা 10-15 বেজে গেল। লাগেজ নিয়ে নিচে আস্তে আস্তে 6টা 20-25 চেক আউট করলাম। আবার সমস্যা, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তারপর একজন লোকাল ড্রাইভার ছিলেন আমাদের হোটেলেই, উনি ছিলেন, ওনার গেস্টদের নিয়ে ওনাকে রিকোয়েস্ট করা হলো। উনি যাই হোক, ওনাদের আসলে অ্যাকচুয়ালি এরকম ঠান্ডায় ওনাদের গাড়ি চালিয়ে ওনারা অভ্যস্ত, এভাবে স্টার্ট না নিলে কী করতে হয়, ওনারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড। 2-3 মিনিট লাগলো, উনি গাড়ি স্টার্ট করে দিলেন। আর এখন গাড়িটা একটু ওয়ার্ম আপ করার জন্য স্টার্ট দিয়ে রাখা আছে। আর এখন দেখি কটা বাজে, এখন বাজে 6টা 40। আর দেখুন সাদা পাহাড়ের মাথায় রোদ পড়ে কি অদ্ভুত দৃশ্য দেখাচ্ছে। চারিদিকে শুধুই রুক্ষ পাহাড়, কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই। এই জায়গার সঙ্গে আজ থেকে 15 বছর আগে ঘুরে আসার নর্থ সিকিমের অনেকটা কিন্তু সাদৃশ্য পাচ্ছি। ঠিক একই রকমের রুক্ষ পাহাড়, সবুজ গাছপালার কোনো চিহ্ন নেই, আর একই পাহাড়ের বিভিন্ন রকম রং, কোথাও তামাটে, কোথাও হালকা ধূসর, কোথাও কালো, বিভিন্ন রকম পাহাড়ের রং চারিদিকে। আর পাহাড়ের গায়ে নানা রকমের অবয়ব সৃষ্টি হয়েছে। পৌঁছে গেছি মুক্তিনাথ, পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি, এবার মন্দিরে পৌঁছানোর অপেক্ষা। কত রকমের সব চাদর বিক্রি হচ্ছে, টুপি, চাদর। হাত দিয়ে দেখ, আরাম হবে, দেখ। গাড়ি পার্কিংয়ে রেখে 500-700 মিটার মতো হেঁটে আসলাম। আর এখানে দেখছি এসে আবার কথা বলতে পারছি না, জিভগুলো ভারী হয়ে গেছে। একটু আগে এক জায়গায় আগুন জ্বলছিল, সেখানে একটু হাতটাও তাপিয়ে নিলাম। এই যে আমার ছেলেরা ঠান্ডায় একদম কাবু প্রত্যেকে। আর এখন 300টার মতো সিঁড়ি আছে, ওটা দিয়েই উঠবো আবার ওপরে, আবার ওপরে উঠে কথা বলছি। যারা হেঁটে উঠতে পারবে না তাদের জন্য ঘোড়ার সার্ভিসও আছে। পাশ দিয়ে দেখো কত ঘোড়া যাচ্ছে, অনেকেই হেঁটে যাচ্ছে, আবার অনেকেই ঘোড়ায় চলে যাচ্ছে। প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত মুক্তিনাথকে পৃথিবীর উচ্চতম মন্দির হিসেবে গণ্য করা হয়। এটি হলো বিষ্ণু মন্দির, আর এখানে শালগ্রাম শিলা বিষ্ণু রূপে পূজিত হয়। এখানে একটি ঝর্ণা আছে, আর সেই ঝর্ণার জল মন্দিরের মধ্যে দিয়ে 108টি ধারায় প্রবাহিত হচ্ছে। আর মন্দিরের সামনে রয়েছে 2টি কুণ্ড। নেপালিদের কাছে এই ধারার জল ভীষণই পবিত্র। প্রচুর মানুষ এই কনকনে ঠান্ডায় সেই জলে স্নান করে মন্দিরে যাচ্ছেন ভগবান দর্শন করতে ও পুজো দিতে। এতদিনের সুপ্ত ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা আজ সম্পূর্ণরূপে সফল হলো। অনেক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আমরা গতকাল সকালে বেরিয়েছিলাম মুক্তিনাথের উদ্দেশ্যে, কারণ আমরা জানতাম পথ ভীষণই কঠিন, হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু এত সুন্দরভাবে আমরা পুরো পথ অতিক্রম করেছি, মন্দির দর্শন করেছি, সত্যি আমরা ভীষণ হ্যাপি। মন ভরে গেছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পথের ক্লান্তি সমস্ত চলে গেছে। আরো বেশিক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু অনেক দূর ফিরতে হবে, সে পোকরা ফিরবো। আর রাস্তাও তো ভীষণ খারাপ, তাই ইচ্ছে থাকলেও খুব বেশিক্ষণ থাকতে পারছি না। পেছনে একটা অনেক বড় বুদ্ধ মূর্তি রয়েছে। মুক্তিনাথ দর্শন করে এখন নেমে যাচ্ছি। এবার নেপালে আসার মূল উদ্দেশ্য ছিল এই মুক্তিনাথে আসা,
আসতে পারবো কি না সেটাই কনফিউশন ছিল, বিভিন্ন রকম প্রবলেম ছিল, ছুটি অ্যারেঞ্জ করতে পারছিলাম না। যাই হোক, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আলটিমেট এসে পৌঁছেছি। রাস্তায়ও অনেক রকম প্রবলেমে পড়েছি, গাড়ি দু এক জায়গায় একটু ভুগিয়েছে। যাই হোক, আলটিমেট এসেছি, দর্শন করেছি, এটাই সব থেকে ভালো লাগছে। যেটা ভেবে এসেছিলাম সেটা আলটিমেট হয়েছে। আর এখন এখান থেকে বেরিয়ে সোজা আমরা যাব পোখরা। রাস্তা ভীষণই খারাপ, দেখেছেন কালকে যখন এসেছি, পুরো বোল্ডার রোড। সেই রাস্তাটাই আমরা চাইছি দিনের আলো থাকতে থাকতে যতটা সম্ভব পেরিয়ে যেতে, কারণ এত বাজে রাস্তা, রাতের অন্ধকারে পেরোনোটা খুবই কষ্টকর। আজকে পোখরা রাতে থাকবো, কালকে ইচ্ছে আছে লুম্বিনী যাওয়ার, যদি সব ঠিকঠাক থাকে। কালকে লুম্বিনী যাচ্ছি আমরা, সেখানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে এসে পৌঁছে দেখলাম প্রচুর হোটেল। আমাদের আগে ধারণা ছিল যে জমসমেই বেশিরভাগ হোটেল রয়েছে, মুক্তিনাথে হয়তো খুব বেশি হোটেল নেই, কিন্তু এখানে এসে পৌঁছে ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রচুর হোটেল। যারা চাইবেন মন্দিরের একদম কাছাকাছি থাকতে, তারা মুক্তিনাথে এসেই থাকতে পারেন। মোটামুটি নেপালি 2000 থেকে শুরু করে আপনাদের বাজেট অনুযায়ী রুম পেয়ে যাবেন। যারা বাই রোড মুক্তিনাথ আসতে চাইছো না, তারা কিন্তু অনায়াসেই প্লেনে করে চলে আসতে পারো। ছোট ছোট এখানে প্লেন আসে মুক্তিনাথে, পোখরা, কাঠমান্ডু দু জায়গা থেকেই আসে। জমসমের যে হোটেলে আমরা ছিলাম ঠিক তার উল্টো দিকে এয়ারপোর্ট, কিন্তু সময়ের অভাবে সেখানে যেতে পারিনি, তাই ছবিটাও তোমাদের দেখাতে পারছি না। আর সেক্ষেত্রে যারা প্লেনে আসবে তারা একদিনেই কিন্তু মুক্তিনাথ দর্শন করে আবার পোখরা বা কাঠমান্ডুতে ফেরত যেতে পারে। মুক্তিনাথ থেকে বেরিয়ে এই রাস্তায় দেখছি আপেল, নাশপাতি সব বিক্রি হচ্ছে। এক প্যাকেট কিতনা? হ্যাঁ, 100। कोई आपल নেবে কি ये क्या है? এটা আমাকে টেস্ট করতে দিয়েছে। খুব মিষ্টি। আর আমি বালি আপেল পছন্দ করি না, এটা বালি আপেল না। এবার ফেরার পালা। তাহলে পুরো মুক্তিনাথে আমাদের সঙ্গে কারা কারা ছিলে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর আমাদের সাথে থাকো। কালকে আমরা যাচ্ছি লুম্বিনী, আবার লুম্বিনীর পথে দেখা হবে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর সাথে থেকো। অবশ্যই দেখতে থেকো ট্রাভেলিং মোড। টাটা।